যেভাবে দেশ ছেড়ে পালান বেনজির আহমেদ। জানাবো শেখ হাসিনার ফাঁসির দাবি গণ অধিকার পরিষদের। এবং সর্বশেষ জানাবো উপদেষ্টা হাসান আরিফ, অন্তর্বর্তী সরকারের মেয়াদ সারা জাতির উপর নির্ভর করছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যেভাবে দেশ ছেড়ে পালান বেনজির আহমেদ। পুলিশ বাহিনীর সবচেয়ে ক্ষমতাধর আইজিপি ছিলেন ডক্টর বেনজির আহমেদ। মাস পাঁচেক আগে দেশের একটি জাতীয় দৈনিকে দুর্নীতি সংবাদ প্রকাশের পর নতুন করে আলোচনায় আসেন সাবেক এই আইজিপি। দেশ জুড়ে সমালোচনা ও মামলা মোকদ্দমার আলোচনার মধ্যে পরিস্থিতি বুঝে দেশ ছেড়ে পালান বেনজির। বিমানবন্দরে তাকে সহযোগিতা করেন বেশ কয়েকজন পুলিশ সদস্য। বেনজির আহমেদ দেশ ছাড়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঠিক কি ঘটেছিল সে বিষয়ে দুটি সিসি ক্যামেরার ফুটেজ এসেছে। ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় পুলিশ সদস্যদের সহায়তায় অত্যন্ত স্বাচ্ছন্দ্যে তিনি দেশ ছাড়েন। চলতি বছরের 4 মে রাত 11:40 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় দুর্নীতি দায়ে পুলিশের সাবেক আইজিপি ডক্টর বেনজির আহমেদ সিঙ্গাপুর এয়ারলাইন্সে ওঠার জন্য সিকিউরিটি চেক এর জন্য যাচ্ছেন। এ সময় তার সামনে ছিলেন ইউনিফর্ম পরা একজন পুলিশ সদস্য, ইউনিফর্ম ছাড়া একজন নারী পুলিশ সদস্য এবং বেনজিরের পেছনে ইউনিফর্ম পরা একজন পুলিশ সদস্য। বেনজির আহমেদের পরনে ছিল সোনালী রঙের একটি হাফ শার্ট, ধূসর রঙের কালো প্যান্ট ও কালো জুতা। দেশ ছাড়ার সময় বেনজিরের পরিবারের কেউ সঙ্গে ছিলেন না। উড়োজাহাজে ওঠার সবচেয়ে নিরাপত্তা তল্লাশি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় সেখানে দায়িত্বরত আনসার সদস্যকে বডি চেক করতে না দিয়েই পাশ কাটিয়ে চলে যান সাবেক আইজিপি বেনজির আহমেদ। জাতি যেই হোক না কেন সবাইকে তল্লাশি করার নিয়ম রয়েছে, অথচ ইমিগ্রেশন পুলিশের সহায়তায় বেনজির আহমেদ এসবের ধার ধারেনি। সেখানে দায়িত্বরত কর্মকর্তারা বেনজিরের পাসপোর্টের সিল স্বাক্ষর দিয়ে তল্লাশি ছাড়াই পাসপোর্ট ও লাগেজ বেনজির আহমেদের কাছে হস্তান্তর করেন। এ সময় সেখানে উপস্থিত ইউনিফর্ম পরা পুলিশদের হাত নাড়িয়ে বিদায় জানান বেনজির। সেদিন বেনজির আহমেদকে বিমানবন্দরের সহায়তাকারী পুলিশ সদস্যদের মধ্যে একজন নারী পুলিশ কর্মকর্তার পরিচয় শনাক্ত করা গেছে। অনুসন্ধানে জানা যায় বেনজিরকে পালাতে সাহায্য করা সেই নারী পুলিশ কর্মকর্তার নাম শাহেদা সুলতানা। তিনি বর্তমানে র্যাবে অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক হিসেবে কর্মরত। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় বেনজিরের কাগজপত্র সহ পুলিশ কর্মকর্তা শাহেদা সুলতানা তার আগে আগে হাঁটে যাচ্ছেন। বিভিন্ন সূত্রে জানা যায় অতিরিক্ত পুলিশ সুপার শাহেদা অনেকদিন ধরে বেনজিরের পরিবারের আস্থাভাজন। বেনজির যখন র্যাবের ডিজি ছিলেন তখন শাহেদা র্যাবে ছিলেন। আইজিপি হলে শাহেদা আইজিপি সেকশনে আইজিপির স্ত্রীর প্রোটোকল অফিসার হিসেবে যোগ দেন। পরে যখন বেনজির আইজিপি পদ থেকে অবসর নেন তখন তাকে আবার র্যাব সদর দপ্তরের অপারেশন উইংয়ে সিনিয়র সহকারী পরিচালক হিসেবে পোস্টিং দেওয়া হয়। বেনজির যখন দেশ ছেড়ে চলে যান তখন তিনি র্যাবে কাজ করা সত্ত্বেও নিজের প্রভাব খাটিয়ে বেনজিরকে ইমিগ্রেশন পার হতে সাহায্য করেন। টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, এমন আলোচিত একটি ঘটনা তদন্ত শুরুর আগেই পালিয়ে গেলে সেটিকে খুব সহজভাবে মেনে নেওয়ার সুযোগ নেই। তার মতো একজন সুপরিচিত ব্যক্তি গোপনে পালিয়ে যাবে, দেশ ত্যাগ করবে আর বিমানবন্দর কর্তৃপক্ষ চিনবে না, সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে না। এটাকে খুব সহজে মেনে নেওয়ার সুযোগ নেই। শেখ হাসিনার ফাঁসির দাবি গণ অধিকার পরিষদের। দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম, পিলখানায় সেনা অফিসার হত্যা, শাপলা চত্বরে আলেম হত্যা সহ সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার সহ জড়িত সবার বিচার ও গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে নিষিদ্ধের দাবিতে গণ অবস্থান কর্মসূচি পালন করছে গণ অধিকার পরিষদ। অবস্থান কর্মসূচিতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, ছাত্র জনতার উপর আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছিল ওই গণহত্যার মূল পরিকল্পনাকারী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে, তাকে ফাঁসি দিতে হবে। হামলাকারীদের পরিচয় চিহ্নিত করে সব অপরাধীদের বিচার করতে হবে। ছাত্রলীগ, যুবলীগ, ছাত্র জনতার ওপর নৃশংস যে হত্যা চালিয়েছে তার জন্য বিশ্বের কাছে সন্ত্রাসী সংগঠনগুলোকে নিষিদ্ধের দাবি তুলতে হবে। নূর আরো বলেন, মনে রাখতে হবে আওয়ামী লীগের কোনো অপরাধী ছাড় পাবে না। ইতোমধ্যে অনেকেই ধরা পড়েছে, আরো অনেকেই ধরা খাবে, একজনও ছাড় পাবে না। সালমান এফ রহমান ও আনিসুর রহমানকে আটক করেছে এক ব্যবসায়ী হত্যাকাণ্ডের মামলায়। ধানমন্ডি সেই হত্যাকাণ্ডের কোনো প্রমাণ নেই, এতে করে এসব মামলায় সহজে খালাস পেতে পারে। তাই প্রমাণ সহ গঠিত হত্যাকাণ্ডগুলোর বিষয়ে মামলা করতে হবে। নূর আরো বলেন, দেশে ইতোমধ্যে নব্য দখলদারের দেখা মিলেছে, মানুষের বাড়িঘর দখল করছে, ব্যবসা প্রতিষ্ঠান দখল করছে, এক সাইনবোর্ড নামিয়ে আরেক সাইনবোর্ড লাগাচ্ছে।
এই দখলদারিত্বের জন্য তো ছাত্র জনতা জীবন দেই নাই। আমরা স্পষ্ট করে বলি সব চাঁদাবাজি চলবে না, এসব কিছু জনগণ মেনে নিবে না। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, আওয়ামী লীগের অতীতের সমস্ত ইতিহাস বিলীন হয়ে গেছে। এই গণহত্যার মাধ্যমে কেউ অপরাধ করার পর তার অতীত বিবেচনায় এনে মাফ করে দেওয়া যায় না। সুতরাং 15 বছরের গুম খুন ও গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, সাঁড়াশি অভিযান চালিয়ে খুনিদের গ্রেপ্তার করতে হবে। তিনি আরো বলেন, প্রশাসনে যারা আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছিল, দুর্বৃত্তায়ন করেছে, তাদেরকে চাকরিচ্যুত করে বিচারের মুখোমুখি করতে হবে। ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। সে তার লোভের কারণে দেশটাকে শেষ করে দিয়েছে। এখন খুনি কিভাবে পালিয়ে গেল? খুনিদের বিচার বাংলার মাটিতে করতেই হবে। এই রাষ্ট্রের যাবতীয় সংস্কার ছাড়া আমাদের মুক্তি নেই। এই সরকারকে রাষ্ট্রের মেরামত করতে হবে। তিনি বলেন, রাষ্ট্রের সংস্কার এইবার না করতে পারলে আর কোনোদিন সংস্কার হবে না। সুতরাং উপদেষ্টাগণের প্রতি আহ্বান থাকবে, আপনারা দ্রুত রাষ্ট্র সংস্কারের রূপরেখা প্রদান করুন। আমরা জাতীয় সংসদে 50% তরুণ এমপি দেখতে চাই। কোনো দুর্নীতিবাজ, কালোবাজারি, মাফিয়া টাকা ছিনিয়ে এমপি হতে পারবে না। স্বচ্ছ দেশপ্রেমিক, ক্লিন ইমেজের নেতাদের এমপি হওয়ার সুযোগ তৈরি করতে হবে। জনগণের প্রতি আহ্বান, আপনারা সোচ্চার থাকুন। কোনো প্রতিবিপ্লব হতে দেওয়া হবে না। পাড়া মহল্লা, সীমান্তে, হাট বাজার আমাদের পাহারা বসাতে হবে। চক্রান্তকারীদের বিন্দু পরিমাণে ছাড় দেওয়া হবে না। উপদেষ্টা হাসান আরিফ, অন্তর্বর্তী সরকারের মেয়াদ সারা জাতির উপর নির্ভর করছে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ সারা জাতির উপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা এ.এফ. হাসান আরিফ। এ বিষয়ে তিনি ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক ছিলেন তাদের জিজ্ঞাসা করারও পরামর্শ দেন। বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়সীমা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ওটা বলতে পারবো না, ওটা বলা যাবে না, ওটা আমি বলতে পারবো না, এটা বলা একেবারে ডিফিকাল্ট। এটা সারা জাতির উপর নির্ভর করছে, আমার একক ইচ্ছার উপরে না। আমার অসুবিধা হলে আমি রিজাইন করবো এবং চলে যাব। মেয়াদ নিয়ে আমার মনে হয় আলোচনার সময় এটা না। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময়ের প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা ছিল। আমরা সেভাবে আমাদের টাইম ফ্রেম ঠিক করেছিলাম। তখন যেটা নিয়ে জালিয়াতি হতো, তুমি একসঙ্গে 5টা ভোট দিয়ে আসতে পারতা, সেটা বন্ধ করার জন্য ভোটার আইডি কার্ড করা হলো। সেটা যথেষ্ট সময় সাপেক্ষ। তাও পৃথিবীর মধ্যে একটা অস্বাভাবিক কাজ আমরা করেছি। সেনাবাহিনীকে ধন্যবাদ, তারা গ্রামে গঞ্জে ডোবায় গিয়ে ছবি তুলে এনেছে। ওখানে টাইম ফ্রেমের একটা বিষয় ছিল, কারণ তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব ছিল নির্বাচন করা। তিনি আরো বলেন, নির্বাচন করবে নির্বাচন কমিশন, তত্ত্বাবধায়ক সরকার সহায়তা দেবে। এই সহায়তার মধ্যে একটা কাজ ছিল ভোটার আইডি তৈরি করা, আর অরাজকতা একটা পরিস্থিতি ছিল, সেটাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা। তখন প্রেক্ষাপট ভিন্ন ছিল। আর এখন সারা দেশে কি হয়েছে, আমরা এটাকে কি বলবো? বিপ্লব বলবো, আন্দোলন বলবো, নাকি বলবো গণ অভ্যুত্থান, গণ আন্দোলন? এটাকে গণবিপ্লবও বলা যেতে পারে। প্রতিটি গ্রামে মানুষ তার বিক্ষোভ জানিয়েছে, প্রতিটি ইউনিয়ন পরিষদ, উপজেলার বিক্ষোভ জানিয়েছে। হাসান আরিফ বলেন, সরকারের সম্পদ নষ্ট করা হয়েছে, যদিও এটা অনুচিত, কিন্তু যখন মানুষ বিক্ষোভে ফেটে পড়ে